প্রথমে তোমার সমস্ত দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা থাকছে আমার তরফ থেকে। দেখো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশতেহারটা আমি ভালো করে পড়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশতেহারটা যদি তুমি এক কথায় আমায় বলতে বলো, তাহলে পুরনো মদ নতুন বোতলে ঢালা। নতুন বোতলটা নতুন, তার লেভেলটা নতুন লাগানো হয়েছে। কিন্তু মদটা কিন্তু ২০১১ সালেই ২০১১ সালের গল্পই কিন্তু তিনি কার্যত করে যাচ্ছেন এবারও। এবং প্রতিবারই চমক দেবার চেষ্টা করছেন, কিন্তু আমরা যারা ধারাবাহিকভাবে ওনার ইশতেহারটা বছরকে বছর পড়ি, যত্ন নিয়ে পড়ি, একজন অধ্যাপক হিসাবে পড়ি, আমি বলতে পারি এর মধ্যে ৮০% প্রতিশ্রুতি উনি ২০১১ সালে নির্বাচনী ইশতেহারের সময় দিয়েছিলেন। আজও সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারেননি। ফলে নতুন করে বোতলে আবার পুরনো প্রতিশ্রুতিগুলোকে ঢালতে হয়েছে আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দুটো তিনটে দিদি আপনাকে দুটো তিনটে প্রতিশ্রুতি একটু মনে করিয়ে দিতে চাই। আপনি নির্বাচনী ইশতেহারের ২০১১টা খুলুন, সেখানে পরিষ্কার করে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় আসলে আপনি স্কুলগুলোর আধুনিকীকরণ করবেন, স্মার্ট ক্লাসরুম করবেন, কম্পিউটারাইজ করবেন। আর আপনার স্কুল আনন্দবাজার কাগজের যে ছবি বেরোয়, সেটা হলো ছাত্ররা ক্লাসরুমে, বৃষ্টির মধ্যে ক্লাসরুমে ছাতা ধরে আছে, আর ভাঙা ভাঙা ছাদ থেকে জল পড়ছে, ওই অবস্থাতে ক্লাস হচ্ছে। আপনার স্কুল, আপনার শাসনকালে ৮,২০০ প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। দিদি আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১১ সালে আধুনিক শিক্ষা দেবেন আপনি পশ্চিমবাংলার মানুষকে। ১১ নির্বাচনী ইশতেহারটা একবার খুলুন দিদি, আর ২০২৬-এর আপনি একটু মিলিয়ে নিন, কোথায় শিক্ষা ছিল বাম আমলে আর কোথায় শিক্ষা দিদি আপনি নিয়ে এসছেন। সমীক্ষার কাজ করছি, হুগলি, ২ পরগনা, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, এই জেলাগুলোতে ঘুরছি। এই জেলাগুলোতে যে করুণ ছবি বিভিন্ন জেলায় স্কুলগুলোতে ধরা পড়ছে। অধিকাংশ স্কুলগুলোর পরিকাঠামো নেই, অধিকাংশ স্কুলগুলো হতশ্রী অবস্থা। কারণ কম্পোজিট জ্ঞান দিদি আপনি দিচ্ছেন না। একটা স্কুল চালাতে গেলে যে টাকা লাগে, অনুদান লাগে, যেটা বহু বছর ধরে চলছে, সেই অনুদান আপনি বন্ধ করে দিয়েছেন। কেন? কারণ আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। কেন? আপনি বেকার ভাতা দিচ্ছেন। ফলে স্কুলের আধুনিকীকরণ নিয়ে ২০১৩, ২০১৪, ২০১৫ এই ৩ বছরের যদি বাজেটের বই আপনারা দেখেন, আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা বাজেট ২০১৩, ২০১৪, ২০১৫ বাজেট বই দেখুন। প্রত্যেকবার বাজেটে শিক্ষা দপ্তর থেকে পার্থ চট্টোপাধ্যায় দাবি করতেন যে স্কুলের আধুনিকীকরণের জন্য, কম্পিউটারাইজেশনের জন্য, স্মার্ট ক্লাসরুমের জন্য এত কোটি টাকা প্রদান করা হলো। তাহলে আপনি আধুনিকীকরণ কি করলেন? টাকাগুলো কোথায় গেল? কেন স্কুলগুলোর হতশ্রী অবস্থা? আর স্কুলগুলো আজকে ৮,২০০ প্রাইমারি স্কুল শুধু বন্ধ হয়েছে তা নয়, অধিকাংশ প্রাইমারি স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলো শিক্ষকতার অভাব। গ্রামের একটা ছেলে এক সময় স্বপ্ন দেখত যে আমি সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ব, মেডিকেল সায়েন্স পড়ব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আজকে আপনার শাসনকালে দিদি গ্রামের ছেলেগুলো স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে জানেন? আপনি একটু প্লিজ খোঁজ নিন। যদি একটু ভুল বলি, আমার মাথা গলাটাকে আলগা করে দিন। বেশিরভাগ স্কুলগুলো উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত অঞ্চলে সায়েন্সের শিক্ষক নেই। ওই যে আপনাদের শিক্ষকদের বদলির নীতি নিয়েছিলেন, সেই বদলির নীতিতেও কিছু শিক্ষক আবার চলে এসছে। আপনি একটার পর একটা প্রশাসনিক ভুল নীতি নিয়েছেন, যার ফলে অধিকাংশ স্কুলগুলোর শিক্ষক নিয়োগ হয়নি তার মধ্যে। ফলে একদিকে সায়েন্সের শিক্ষকের অভাবে আজকে গ্রামগঞ্জের ছেলেমেয়েরা স্বপ্ন দেখতে পারে না, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। স্বপ্ন তাদের অচিরেই বিলীন হয়ে যায়। সব পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বাংলা এইসব সাবজেক্ট নিয়ে পড়তে হয়। আর কোনো রকমে সেগুলো তারা পড়ে বেকার হওয়ার জন্য। আর এখন সেই বেকার হওয়ার ভয়ে
অনেকে পড়াও ছেড়ে দেয়। তার জন্যই কলেজের এনরোলমেন্ট 7 লক্ষর উপরে, 9 লক্ষর কাছাকাছি আপনার কলেজের নিয়োগের সুযোগ আছে, অর্থাৎ কলেজ অ্যাডমিশনের 9 লক্ষ সিট আছে। আপনি জানেন দিদি, 3,25,000-এর বেশি ভর্তি হচ্ছে না। বাদ বাকিরা কেন ভর্তি হচ্ছে না? নিয়মিত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেই। যে পড়াশোনা করে তারা উঠে আসছে, তারা বুঝতে পারছে যে এই শিক্ষা শুধু সময় নষ্ট করছে, বেকার তৈরি করছে, ফলে কলেজে ভর্তি হওয়ার তাগিদ নেই তাদের। বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। আর আপনি আপনার নির্বাচনী ইস্তেহারে 2026-এ দাঁড়িয়েও বলছেন শিক্ষার আধুনিকীকরণ করবেন। এটা আমাকে বিশ্বাস করতে হবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। পশ্চিমবাংলার মানুষকে বোকা বানিয়ে 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 প্রত্যেকটা নির্বাচনের সময় ইস্তেহারের নাম করে গল্প গাছা করে আপনি নির্বাচনে উত্তীর্ণ হয়ে যান, পাশ করে যান। কারণ আমাদের রাজ্যে বিরোধী দল যেহেতু নেই, সেই সুযোগটা নিয়ে আপনি করেন। নাহলে শিক্ষার যে অব্যবস্থা, শুধু শিক্ষক দুর্নীতি নয়, শিক্ষার পরিকাঠামোগত যে অব্যবস্থা, অনুদান না পাওয়া, 8,200 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাওয়া, একটার পর একটা কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলগুলোতে শিক্ষকের অভাব, এই সমস্ত কিছু নিয়ে গণ আন্দোলন গড়ে তুলতো পশ্চিমবাংলায় যদি সত্যি বিরোধী দল কেউ থাকতো। পশ্চিমবাংলায় বিরোধী দল নেই বললে তারা শিক্ষা ব্যবস্থা রক্ষা মানে শাসক যেমন শিক্ষাকে রক্ষা করতে তেমন তৎপর নয়, তেমনি রাজ্যের বিরোধী দলগুলোও তৎপর নয়। ফলে আপনি আবার সেই 2011 সালের নির্বাচনী ইস্তেহারকে 2026 সালেও আবার নতুন করে নিয়ে এসছেন, যে শিক্ষায় বিদ্যালয়গুলো কয়েক হাজার বিদ্যালয়ের আধুনিকীকরণ করবেন। এটা আমাকে বিশ্বাস করতে হবে। আপনি 2011 সালে দিদি, আপনি নির্বাচনী ইস্তেহার 2011টা খুলুন, আমিও খুলছি, আপনিও খুলছি, আপনিও খুলুন, আমিও খুলছি। 2011 সালের নির্বাচনী ইস্তেহারে আপনি বলেছিলেন যে আপনি এ রাজ্যে পুরসভা, একের পর এক পুরসভা তৈরি করবেন। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সুন্দরবনে জেলা তৈরি করবেন। আবার আপনি সেই প্রতিশ্রুতি দিচ্ছেন 2026-এ, 15 বছর পর 2011 সালের একই প্রতিশ্রুতি আপনি ফিরিয়ে এনেছেন। নতুন করে পুরসভা তৈরি হবে, নতুন করে জেলা তৈরি হবে। কেন আপনি এই 15 বছরে সুন্দরবনে একটি জেলা তৈরি করতে পারেননি? আপনি তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন 2011 বিধানসভা নির্বাচনী ইস্তেহারে যে সুন্দরবনের এলাকাকে নিয়ে একটি জেলা তৈরি হবে। আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন বসিরহাটে একটা জেলা তৈরি হবে। কেন হয়নি? কি কারণে হয়নি? উত্তর দিতে পারবেন? শুধু আপনি ধরে নেন যে প্রত্যেকটা মানুষ বোকা, আমি যা বলবো সেটাই শেষ কথা, এবং হয়ও তাই বাস্তবে। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পুরসভা, বামেরা পুরসভা সেইভাবে গঠনে নজর দেয়নি। আপনার নির্বাচনী ইস্তেহার এবার বার করুন, ওই বুনিয়াদপুর, ধূপগুড়ি, এরকম 2-3টে পুরসভা বাদ দিলে এ রাজ্যে সংবিধানের 74তম সংশোধনী অনুসারে, সংবিধানের 74তম সংশোধনী 243 ধারা অনুসারে নগর পঞ্চায়েত গঠনের সুযোগ ছিল। আপনি সাংবিধানিক ব্যবস্থাটাকে কার্যকারী করে যাননি। পুরো আইনটাকে পরিবর্তন করে আপনি যদি চাইতেন তাহলে আরো 200টা পুরসভা গঠন করতে পারতেন। 200টা, হ্যাঁ দর্শক, ভেবে চিনতে একদম কাউন্ট করে বলছি, 200টা পুরসভা গঠন করতে পারত মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমাদের সংবিধানের 74তম সংবিধান সংশোধনীর পর নগর পঞ্চায়েত গঠনের কনসেপ্ট এসছে। অর্থাৎ পুরোপুরি গ্রামও নয়, পুরোপুরি শহরও নয়, যেগুলোকে আমরা গঞ্জ বলি, সেগুলোকে পুরসভার অন্তর্গত করার সুযোগ ছিল। যেটা কনস্টিটিউশন বলছে সেগুলোকে নগর পঞ্চায়েত। মাত্র 5,000 লোক যদি থাকে এবং 5,000 লোকের মধ্যে যদি 50% লোক যদি অকৃষিকাজের সাথে যুক্ত থাকে, তাহলেই সেখানে পুরসভা গঠন করা যায়। আমাদের রাজ্যে আপনি দিনের পর দিন পুরসভা গঠন না করে এবার নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি পুরসভা গঠন করব। ভাওতার একটা মাপ আছে, ভাওতার একটা মাত্রা আছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কাঁচা বাড়িকে পাকা করা হবে। 2011 সালে প্রতিশ্রুতি ছিল কাঁচা বাড়ি পাকা হবে। আপনি বেশ কিছুদিন ধরে গল্প শোনাচ্ছিলেন 60 লক্ষ 70 লক্ষ বাড়ি, বাংলার বাড়ি তৈরি করে ফেলেছেন। পশ্চিমবাংলায় পরিবার কত, বাড়ির সংখ্যা কত? আপনি যখন প্রতিশ্রুতি দিচ্ছেন তখন প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন,
আর যখন কার্যকারী করার প্রশ্ন আসছে তখন সেগুলো অধরাই থেকে যাচ্ছে। আজকে গ্রামগঞ্জগুলো যে আপনারা দয়া করে একটু গ্রামে যান, গ্রামে গিয়ে দেখবেন যে টালির বাড়ি একটা কোনো রকমের বাড়ি করা আছে। কেন আপনি পাকা বাড়ি করে দিতে পারেননি 15 বছর শাসন করার পরেও? আবার নতুন করে আপনাকে কাঁচা বাড়ি পাকা করার কথা বলতে হচ্ছে। একই কথা নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও প্রযোজ্য। মোদীও যখনই বক্তৃতা করে প্রতিনিয়ত তিনি বলেন যে পাক্কা বাড়ি হোগা। মোদীও শাসন করছে 2 টার্ম হয়ে গেছে, 3 টার্মে চলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর শাসন করছেন। বাংলার বাড়ি এত বড় ঢাক পেটান যে কার্যত যেন বাংলার বাড়ি সবাই সুযোগ পেয়ে গেছে। বাস্তবটা কি? উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন গ্রামগুলো ঘুরে যে অভিযোগ পাচ্ছি, যে অভিযোগটা সর্বজন বিদিত, যে বাংলার বাড়িতে যে টাকা, সেই টাকা আপনার স্থানীয় নেতারা নিয়ে নিয়েছে। তারা নামগুলো ঢুকিয়ে দিয়েছে, বিনিময়ে টাকা নিয়ে নিয়েছে। লোককে গান পয়েন্টে রেখে টাকা তুলে নেয়, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়। আর গরিব মানুষগুলো সেই টালির বাড়ির নিচেই থাকতে হয়, কষ্ট করে থাকতে হয়। বছরকে বছর গরিব মানুষগুলো গরিব থেকে যাচ্ছে। আর কলকাতায় আপনার নেতারা সব 3 তলা 4 তলা বাড়িতে থাকছে, লিফট নিয়ে থাকছে, একদিকে অট্টালিকা তৈরি করছে। আপনার নন্দীগ্রামে এক নেতা আপনিই বলেছিলেন জাহাজ বাড়ি তৈরি করেছে। আর আপনার যে গরিব মানুষগুলো, পশ্চিমবাংলার গরিব মানুষগুলো, সেগুলো কেবলমাত্র প্রতিশ্রুতি পাচ্ছে যে এবার ক্ষমতায় আসলে কাঁচা বাড়িকে পাকা করে দিব। 15 বছর ক্ষমতায় থেকে কাঁচা বাড়িকে পাকা করতে পারেননি কেন? কেন পারেননি আপনি? শুধু প্রতিশ্রুতি। 2011-তে প্রতিশ্রুতি দিয়েছিলেন, 26-এ এসে 15 বছর পরেও সেগুলো পূরণ করতে পারেননি। ফলে কার্যত পুরনো মদ নতুন বোতলে আপনি ঢেলে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছেন। আমি জানি না মানুষ খাবে কিনা, কিন্তু এই প্রবণতাটা মারাত্মক। যে সবচেয়ে বড় যে জায়গা, আপনি একটা ইন্ডাস্ট্রির গল্প শোনাতে পেরেছেন? আপনি নির্বাচনী ইশতেহারে এমএসএমইর গল্প শোনাচ্ছেন, কিন্তু আপনি কর্মসংস্থান হতে পারে এমন কোনো ইন্ডাস্ট্রির নিশ্চয়তা দিতে পেরেছেন, রোডম্যাপ দিতে পেরেছেন? গত 15 বছরে কেন শিল্প হয়নি? পশ্চিমবাংলায় বেকার যে ধরনের বাজেট আপনি রাখছেন, 4 লক্ষ কোটি টাকার বাজেট, যেটা তামিলনাড়ুতে 7 লক্ষ কোটি টাকার বাজেট, মহারাষ্ট্রে 6.5 লক্ষ কোটি টাকার বাজেট, কর্ণাটকে 6 লক্ষ কোটি টাকার বাজেট। আর আপনি প্রথম সারির একটা রাজ্য ছিল পশ্চিমবাংলা, তাকে আপনি এখন 13-14 নম্বরে নামিয়ে এনেছেন। নামাতে 13-14 নম্বরে নামিয়েছেন। জিএসটি আদায়ের ক্ষেত্রে আজকে 13তম স্থানে পশ্চিমবাংলা। আপনার আয় নেই, অথচ খেলা মেলা, দান দক্ষিণা, মন্দির নির্মাণের জন্য টাকা ব্যয় কথা বলছেন। আর আরেকটা বড় ভাওতা আপনার এই ইশতেহারে আমি যেটা দেখতে পেলাম, সেটা হলো যে দুয়ারে স্বাস্থ্য। আরেকটা ভাওতাবাজির আপনি যদি হাসপাতালগুলোর চিকিৎসক, পরিকাঠামো, ওষুধের ব্যবস্থা করতে পারতেন, তাহলে এই ভাওতাটা কিন্তু আপনাকে দিতে হতো না। আপনাকে এই ভাওতাটা কেন দিতে হচ্ছে? তার কারণ ব্লক লেভেলে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে অধিকাংশ ডাক্তার নেই, নার্স নেই, চিকিৎসা সংক্রান্ত কর্মী যারা সহায়ক কর্মী তারা নেই। ব্লক লেভেলের হাসপাতালগুলো দৈন অবস্থা, রেফার। মহকুমার হাসপাতালগুলো যেগুলো নীল সাদা বিল্ডিং, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে টাকা এসেছিল, সেই নীল সাদা বিল্ডিংয়ের মধ্যে কোনো যন্ত্রপাতি নেই, চিকিৎসার আধুনিক ব্যবস্থা নেই, ডাক্তারবাবু নেই, উপযুক্ত নার্স নেই। ফলে মহকুমা হাসপাতালগুলো রেফার করছে। আর সমস্ত চাপ আসছে আরজি করের মতন একটা সুপার স্পেশালিস্ট হাসপাতালে। ফলে আপনি যদি হাসপাতালগুলোর পরিকাঠামো বিকাশ ঘটাতে পারতেন, তাহলে এই গল্পটা আপনাকে করতে হতো না যে বাড়িতে বাড়িতে মেডিকেল ভ্যান যাবে। এই গল্পগুলো আপনি প্লিজ বন্ধ করুন। যখন দুয়ারে রেশনের কথা বলেছিলেন, সেদিন আমি সমালোচনা করে বলেছিলাম যে দুয়ারে রেশন পৌঁছানো অতি সহজ ব্যাপার নয়। দুয়ারে রেশন
আপনি কিন্তু পৌঁছতে পারেননি। দুই এক জায়গায় প্রতীকী অর্থে দুই এক জায়গায় ছাড়া আজকে কলকাতা শহরের মানুষ যারা আমার টেলিভিশন দেখছেন, বিভিন্ন যারা এই চ্যানেল দেখছেন, তাদের অভিজ্ঞতা কি বলে? দুই এক জায়গায় ব্যতিক্রম ছাড়া দুয়ারে রেশন কি সত্যি পৌঁছে দিতে পেরেছেন? কিন্তু আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি মা ক্যান্টিন চালু করে দিয়েছিলেন গতবার, বলেছিলেন 5 টাকায় ডিম ভাত প্রত্যেকেই পাবে। দুই এক জায়গায় কেবল চালু রেখেছেন প্রতীকী অর্থে, গ্রামগঞ্জে কিন্তু কোথাও মা ক্যান্টিন নেই। আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনি বলেছিলেন যে প্রত্যেকটা অভুক্ত মানুষ 5 টাকার বিনিময়ে কিন্তু ডিম ভাত পাবে। দুই একটা প্রতীকী ওই মা ক্যান্টিন রাখা ছাড়া আপনি কিন্তু কিচ্ছু রাখেননি। কেবলমাত্র দেখানোর জন্য কয়েকটা ছবি তোলার জন্য মা ক্যান্টিন রেখেছেন। মানুষের অভিজ্ঞতা কি বলে? মানুষের অভিজ্ঞতা কি বলে? আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দুয়ারের সরকার। আমি সেদিন সমালোচনা করেছিলাম, এবিপি আনন্দে বসে আমি তীব্র সমালোচনা করেছিলাম যে দুয়ারে সরকার আসার অর্থ কিন্তু সাধারণ যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা ভেঙে পড়বে। অর্থাৎ দুটো দুয়ারে সরকারের মাঝখানে যে প্রশাসনিক যে ব্যবস্থা সেটা কিন্তু তারা নজর দেবে না। বাস্তবেও তাই হলো। যে কোনো লোক যখন এখন কোনো কার্ড করতে যায়, কোনো পরিষেবা নিতে যায়, সঙ্গে সঙ্গে তাকে শোনানো হয় আপনি একটু অপেক্ষা করুন, যখন দুয়ারে সরকার বসবে তখন আসবেন। অর্থাৎ আপনি বিডিও অফিসে এখন দুয়ারে সরকার না হলে অন্য সময় যদি আপনি বিডিও অফিসে যান বা কোনো লাইন ডিপার্টমেন্টে যান বা মৎস্য দপ্তরে যান বা অন্য কোনো কাজে যান কোনো দপ্তরে, সঙ্গে সঙ্গে আপনাকে শুনতে হয় যে অপেক্ষা করুন, দুয়ারে সরকার যখন আসবে তখন আসবেন। অর্থাৎ সাধারণ প্রশাসনিক ব্যবস্থাটাকে ধ্বংস করে দুয়ারে সরকার ওই চমক দেওয়া এক মানে 6 মাসে একবার আসবে, তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। 6 লক্ষ সরকারি কর্মচারী অবসর নিয়েছে। আপনি তো এই নির্বাচনে ইশতেহারে প্রতিশ্রুতি দিতে পারতেন যে প্রশাসনটাকে জোরদার করবার জন্য 6 লক্ষ সরকারি কর্মচারী যারা অবসর নিয়েছেন তাদের নিয়োগ করব। কেন প্রতিশ্রুতি দেননি? কারণ দেওয়ার মতন অবস্থা নেই। যে প্রতিশ্রুতিগুলো আপনি দিয়েছেন, আপনার যে আর্থিক দুরবস্থা, দৈন্যতা, আর্থিক বেহাল অবস্থা, আপনি এই প্রতিশ্রুতিগুলো পালন করার মতন ক্ষমতায় নেই। আপনার কিন্তু সেই মানে আর্থিক সামর্থ্য নেই সরকার পরিচালনায়। 7 লক্ষ কোটি টাকার ঋণ নিয়েছেন। একটা শিশু জন্মানোর সময়ই এখন 50,000 টাকার ঋণ নিয়ে পশ্চিমবাংলায় জন্মাচ্ছে। আপনি আয়ের দিকে না তাকিয়ে, আয়ের কথা না শুনিয়ে, আয়ের সংস্থানকে না বুঝিয়ে আপনি একটার পর একটা ভাতার প্রকল্পের কথা বলেছেন। সত্যি কি টানতে পারবেন? সামান্যতম একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবের মানে শুধু প্রতিশ্রুতি দিচ্ছে, বাস্তব অর্থনীতি তার নেই, যে সেটা প্রমাণ। খুব আবেগতাড়িত হয়ে টুইট করলেন ইলেকশন ডিক্লেয়ারের 45 মিনিট আগে, মানে ইলেকশনের নির্ঘণ্ট ঘোষণার 45 মিনিট আগে সব সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হলো, বকেয়া দিয়ে দেওয়া হলো রোপা আইন অনুসারে। আর এখন যখন ফিনান্স থেকে অর্ডার এসছে, এখন বলা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি মোট কর্মচারীর 80% যারা, তারা হাতে কোনো পাবে না টাকা। তাদের টাকা ওই 25% টাকাই সেটা 2 কিস্তিতে প্রভিডেন্ট ফান্ডে চলে যাবে। সেটাও আবার আপনি তুলতে পারবেন না, 2 বছর আপনাকে ওয়েট করতে হবে। আবার সেখানেও আবার শিক্ষক, মিউনিসিপ্যাল কর্মচারী বা পঞ্চায়েতের জন্য কোনো অর্ডার এখনো বের করতে পারেননি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে কিন্তু খবরটা ছড়িয়ে দিতে পেরেছিলেন, দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হলো, আর সারাদিন টেলিভিশনগুলো বলেছে দিয়ে দিলেন মমতা, দিয়ে দিলেন। কিন্তু বাস্তবে যে অর্ডার বেরিয়েছে দিয়ে কিন্তু কর্মচারীরা হাতে পেল না। ফলে প্রতিশ্রুতির বন্যা আপনি বইয়ে দিচ্ছেন, আপনার আর্থিক সঙ্গতি নেই, সেটা দিয়ে ঘোষণা এবং না দেওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠা পেয়েছে। যে বেকার কথা আপনি বলছেন, প্রায় আপনি মানে ছেলেরা মানে যারা লক্ষ্মীর ভাণ্ডার আছে যেহেতু তারা বেকার ভাতা পাবে না, ফলে কেবলমাত্র মহিলাদের নাম লেখানো হয়েছে বেকার ভাতাতে বেশিরভাগ ক্ষেত্রেই, তাতে 84 লক্ষ বেকারের নাম উঠেছে। মেয়ে যদি আরও 60 লক্ষ দেখি, তাহলে 1.5 কোটির উপরে শুধুমাত্র মাধ্যমিকের উপরে বেকার এই রাজ্যে আছে। আর আপনি বলছেন, আপনি ইশতেহারে লিখেছেন 40% বেকার নাকি কমে গেছে। 40% বেকার কমে গেছে। রসিকতা হচ্ছে বেকারদের সাথে, ছলনা করা হচ্ছে বেকারদের সাথে। 1.5 কোটি রেজিস্টার্ড বেকার আপনি বলছেন তথ্য দিয়ে। আর নন মেট্রিক যদি ধরি, গ্রামে গঞ্জে দেখেছি
যে সমস্ত ক্লাস 7-8 পাসের পরে পড়া ছেড়ে দিচ্ছে। এই নন মেট্রিক যারা, তারা মানে তার একটা অংশ রাজনৈতিক নেতাদের পেছনে ছুটছে, তাদের সিন্ডিকেটের মধ্যে যুক্ত হচ্ছে, তাতে আপনার দল বারবার জয়ী হচ্ছে। আর আরেকটা অংশ রাজ্য ছেড়ে দিয়ে ভিন্ন রাজ্যে গিয়ে রাজমিস্ত্রির কাজ করছে, যোগানদারের কাজ করছে, সেটাও সংখ্যা 80 লক্ষ। কিন্তু তারপরেও আপনার নির্বাচনী ইশতেহারে থাকবে 40% বেকার কমে গেছে এই রাজ্যে আপনার শাসনকালে। ছলনার একটা মাত্রা আছে, ছলনার একটা শেষ আছে। এই ছলনাই চলবে কিনা সেটাই এখন দেখার। ধন্যবাদ, নমস্কার।